নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই সন্দেশখালীর খবরে নজর রাখবো। সন্দেশখালীর ধামাখালী, সেখানে সিবিআই এর অস্থায়ী শিবির তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে এবং তদন্তে গতি আনতে এবং এলাকার মানুষদের সুবিধার্থে সন্দেশখালীর ধামাখালী একটি রাস্তায় সেখানে আত্মব্যাংকের শিবির খোলা হয়েছে। দেখছেন সেই ছবি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিবাদ চলছে আর সেই নিয়ে সিবিআই আধিকারিকরা তারা সেখানে এসেছে। এই নিয়ে কি খবর রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? যখন আমি আদালতের নির্দেশে ইতিমধ্যে যেন সন্দেশখালীর যে কোনো বিষয় তদন্ত করবে সিবিআই, সেই নির্দেশের পর লাগাতার যেমন সিবিআই একদিকে তল্লাশি, অন্যদিকে বিভিন্ন অভিযোগ তাদের ওয়েবসাইটে জমা পড়ছিল এবং খোদ সিবিআই কিন্তু একেবারে ঘরের দুয়ারে অর্থাৎ সন্দেশখালীর ধামাখালীতে মূল পয়েন্টে কিন্তু তারা অস্থায়ী ক্যাম্প করলেন এবং ক্যাম্পে যে তাদের যে অভাব, যে যেখানকার অভিযোগ অর্থাৎ গ্রামবাসীদের যেসব অভিযোগ আছে লিখিতভাবে, তারা কিন্তু সেই অভিযোগ তারা সরাসরি ক্যাম্পে এসে জমা দিতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই তারা দ্রুত তারা সিবিআই এই যারা অভিযোগ জমা দিচ্ছে তাদের অভিযোগ খতিয়ে দেখার জন্য সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে পৌঁছে যাবে। এটাই একেবারে যেহেতু আদালতের নির্দেশের নিয়ে তুমি জানো সিবিআই তদন্ত করছে সন্দেশখালীতে, তারপরে এই অস্থায়ী ক্যাম্প রীতিমতো গ্রামবাসীদের মনে একটু বাড়তি একটা মানে সুবিধা দেবে বলে এমনটা মনে করা হচ্ছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে ধামাখালীর বিভিন্ন জায়গায় একদিকে সিবিআই চলছে, একদিকে যেমন অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে তল্লাশি করছে, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই হদিশ পাওয়ার জন্য তারা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দিয়েছে। অন্যদিকে অস্থায়ী ক্যাম্প তৈরি করছে সন্দেশখালী একেবারে ধামাখালীর মূল পয়েন্টে। সেখানে দীর্ঘদিনের যে অভিযোগ অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগ তারা লিখিতভাবে সেখানে জমা দিতে পারবে। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সন্দেশখালীতে সিবিআই এর অস্থায়ী শিবির এবং জমি সংক্রান্ত বিবাদ আমরা জানি সন্দেশখালীর এই এলাকা জুড়েই রয়েছে এবং সেই কারণেই অস্থায়ী শিবির, যেখানে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা খতিয়ে দেখা সম্ভব হয়। এছাড়া সিবিআই আধিকারিকরা আজকে গতি আনতে তদন্তে ধামাখালীতে অস্থায়ী শিবির যেমন করেছেন, তেমনি তারা সরজমিনে খতিয়ে দেখছেন আরও বিভিন্ন তদন্তের ক্ষেত্র, বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়েও তদন্ত চলছে। আর এবার যে খবরে নজর রাখবো, সিবিআই স্ক্যানারে পূর্ব মেদিনীপুরের দুজন তৃণমূল নেতা মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই হানা এবং সিজোয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতে সেখানেও সিবিআই হানা। ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে এই দুই তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূল নেতাকে নিয়ে। আর সেই জন্যই সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সকাল থেকে সেখানে তল্লাশি চালাচ্ছে। মেদিনীপুরের দুই তৃণমূল নেতা তার বাড়িতে সিবিআই তল্লাশি চলছে সকাল থেকে। সিবিআই এর নজরে এবার পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতা মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। অন্যদিকে সিজুয়ায় নন্দদুলার মাইতির বাড়িতেও সিবিআই হানা। আজ সকাল থেকে সিবিআই আধিকারিকেরা মারিশদায় দুই তৃণমূল নেতার বাড়িতে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা ভোটের আবহে সিবিআই এর এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ। কথা বলবো সৌমজিতের সঙ্গে। সৌমজিৎ, একটা বিষয় জানতে চাইবো যে মূলত কোন কোন বিষয়কে কেন্দ্র করে বা কি কি নথি, কি কি তথ্যের উপর ভিত্তি করে এই যে দুই তৃণমূল নেতা এদের বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন বা তল্লাশি অভিযান করছেন? দেখো ভাস্বতী, যেটুকু জানিয়ে রাখি যে 2021 সালের যে বিধানসভা ভোট ছিল সেই ভোটের পরেই কিন্তু নিহত হয়েছিলেন জন্মেঞ্জয় দলই ওরফে চাবু দলই এবং সেই মামলার তদন্তভার এসে পড়ে সিবিআই উপর এবং সিবিআই তদন্ত হাতে নিয়ে এবং আজ সকাল 7টার সময় কিন্তু সিবিআই মারিশদায় এসে পৌঁছায় এবং নন্দদুলাল মাইতির বাড়িতে হানা দেয়। নন্দবাবু বাড়িতেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছিলেন, কিন্তু অন্য যে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা তার বাড়িতে যায় সিবিআই, কিন্তু তার বাড়িতে দেখা যায় যে তালা ঝোলানো। শুধু এই দুই নেতা না, আরো বেশ কয়েকজন নেতার বাড়িতে ইতিমধ্যে সিবিআই পৌঁছেছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বলেই এখন অবধি খবর। সৌমজিৎ, তোমাকে জানিয়ে রাখি তোমার সঙ্গে আমি মধুবন্তী। তোমার কাছে আমার যেটা প্রশ্ন যে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা কি বলছেন, যে তদন্ত কতটা এগিয়েছে, এই যে তল্লাশি অভিযান চলছে সেক্ষেত্রে তারা এখনো পর্যন্ত হাতে কি পেয়েছেন?
দেখো মধুবন্তী, এখন অব্দি তদন্ত যেহেতু চলছে, তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাইছেন না, কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে যেহেতু লোকসভা ভোট আসন্ন, সেই জন্য তাদের উপর কিন্তু ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের পর্যদস্ত করার চেষ্টা চলছে। আর ইতিমধ্যেই আমরা বিজেপির বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রাক্তন বিচারপতি, তার কাছে প্রতিক্রিয়া নিয়েছি। তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এটা তো জানারই কথা, তৃণমূল মানেই চোর, এবং এই যে সিবিআই রেড, এটা কিন্তু সঠিক কারণেই হচ্ছে। সিবিআই এমনি এমনি কারোর বাড়িতে রেড করে না। মধুবন্তী, সৌম্যজিৎ, এই যে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা যে পৌঁছেছেন, সকাল থেকে তল্লাশি চলছে, এই দুই তৃণমূল নেতাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এখন অব্দি নন্দদুলাল মাইতি যিনি রয়েছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যতদূর জানা যাচ্ছে তিনি তদন্তে সহযোগিতা করছেন। কিন্তু বাকি যে তৃণমূল নেতা রয়েছেন দেবব্রত, তাকে কিন্তু বাড়িতেই পাওয়া যায়নি। এবং মধুবন্তী, তোমরা জানিয়ে রাখি, শুধু দুই তৃণমূল নেতা নয়, এছাড়াও কিন্তু আরো খবর আসছে এই দুই নেতা ছাড়াও আরো 10-এর অধিক তৃণমূল নেতার বাড়িতে কিন্তু হানা দিতে চলেছে সিবিআই। মধুবন্তী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে, এবং এই গোটা বিষয়টা সম্পর্কে তিনি আমাদের সামনে তথ্য তুলে ধরলেন, আপডেট দিলেন। আমরা কথা বলবো বিজেপি নেতা শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শিশিরবাবু, এই যে সিবিআই এর অভিযান দুই নেতার বাড়িতে সকাল থেকে চলছে এবং আরো অনেক নেতার বাড়িতেই কিন্তু এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা তারা হানা দিয়েছেন এবং দেবেন এমনটাই খবর রয়েছে, সেক্ষেত্রে কিভাবে দেখছেন নির্বাচনের আবহে এই অভিযানকে? দেখুন, আমরা একটু যদি 2021 বিধানসভা নির্বাচনের দিকে নজর করি, ভোট শেষ হয়ে গেল, মত গণনা শেষ হয়ে গেল, তারপর যে 45 দিন যে তাণ্ডব চালালো তৃণমূলের দুষ্কৃতীরা সারা বাংলা জুড়ে, 53 লোকের মৃত্যু হলো। কেন হলো? এটা কে দায়ী? আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করে বলে দিলেন, আমার এসব দায় না, আমার কাছে তো পুলিশ নেই, কেন এখন তো ইলেকশন কমিশন চালাচ্ছে। আপনি তো আপনারই কথা আপনি মিথ্যে বললেন কেন? আপনি তো তখন শপথও নিয়েছিলেন। হ্যাঁ, বিধায়ক জয় হয়নি, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী শপথ তো নিয়ে নিলেন, আর তখনও বলছেন আমি এটা, আমার হাতে পুলিশ নেই। এখন এরপর আমরা কোর্টে গেছি, একটা সেন্টার থেকে একটা রিপোর্ট সাবমিট হয়েছে, কোর্ট এর কগনিজেন্স নিয়েছে। তারপর এখন যেই আমাদের ভোট পঞ্চম, ষষ্ঠম আর সপ্তম পর্যায়ের দিকে যাচ্ছে, সবাই জানে এরা তৈরি হয়ে গেছে ভায়োলেন্সের জন্য। আর এই যে ভোট দক্ষিণের দিকে আসবে, ভায়োলেন্স বাড়বে। আর যদি কোনো এজেন্সি স্টেপ নেয় যাতে সুস্থ ভোট হয়, আবাদ ভোট হয়, জনগণের জন্য তো ভালো। হ্যাঁ, এইসবের তৃণমূলের ক্ষতি হয়, কেন তৃণমূল এইসব না করলে তো হেরে ভূত হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে ফের সক্রিয় হয়েছে সিবিআই এবং সকাল থেকেই সিবিআই আধিকারিকরা মারিস্তা থানা এলাকার দুই তৃণমূল নেতার বাড়িতে যান এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। সিবিআই এর নজরে এবার পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতা, তার বাড়িতেই সকাল থেকে চলছে সিবিআই এর হানা। সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতে চলছে সিবিআই হানা। দুই তৃণমূল নেতা তাদের বাড়িতে সকাল থেকেই চালাচ্ছে সিবিআই আধিকারিকরা, তারা হানা দিয়েছেন ভোট পরবর্তী হিংসার অভিযোগে এই হানা। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। হরিদেবপুরে অভিনেত্রী সুস্মিতা দাসের রহস্য মৃত্যু, সম্পর্কের জটিলতার কারণেই আত্মহত্যা অনুমান পুলিশের। অভিনেত্রীর বাড়ি হলদিয়ায়, থাকতেন হরিদেবপুরে। সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং সম্পর্কের জটিলতার কারণেই তার এই পরিণতি, এমনটাই পুলিশ সূত্রে অনুমান এখনো পর্যন্ত। হরিদেবপুরের বাড়ি থেকেই অভিনেত্রী সুস্মিতা দাসের রহস্য মৃত্যুর খবর পাওয়া যায় এবং তার মৃত্যু সম্পর্কের জটিলতার কারণে আত্মহত্যা, এমনটাই অনুমান করছে পুলিশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সম্পর্কের জটিলতার কারণেই আত্মহত্যা এমনই অনুমান করছে পুলিশ, পুলিশের তরফে কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শহরের অভিনেত্রী রহস্যজনক মৃত্যু। বছর 21-এর এই সুস্মিতা দাস পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে এমনটাই জানা যাচ্ছে।
অভিনেত্রী হতে চেয়েছিল এবং সেই কারণের জন্যই কিন্তু কলকাতায় তার ফ্রিকোয়েন্টলি আসা যাওয়া ছিল এবং গতকাল রাতেও সে এসেছিল কলকাতাতে এবং কলকাতায় যেহেতু তার অবাধ আসা যাওয়া ছিল সেই কারণের জন্য এখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল যেটা হরিদেবপুর থানা এলাকায় এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই ফ্ল্যাটে যখন সে কলকাতায় আসতো সেখানেই সে থাকতো। তবে রিহার্সাল অডিশন এইসবের কাজ কিন্তু তার চলছিল বলে এমনটাই জানা গিয়েছে ইতিমধ্যেই। তবে গতকালকে সে কলকাতায় আসে এবং তারপরে সে ফ্ল্যাটেই ছিল, কিন্তু আজকে তার পরিচিত সঞ্জয় নস্কর বলে এক ব্যক্তি যখন ফ্ল্যাটে যায় তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে সুইসাইড করেছে। তবে এই সঞ্জয় নস্কর তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বডি সিএম এর জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। তবে সম্পর্কে টানাপোড়েনি মৃত্যু, সুইসাইড নাকি তার এই যে কাজ পাচ্ছিল না এবং একই সাথে রিহার্সাল অডিশন এইসবগুলো চলছিল কিন্তু ঠিকঠাক কাজ সে পাচ্ছিল না, সেই বিষয়ে অবসাদের মৃত্যু কিনা। কারণ এর আগেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি যে অভিনেত্রীর অবসাদের মৃত্যু এই কারণে মৃত্যু কিনা, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। হরিদেবপুরে অস্বাভাবিক মৃত্যু সম্পর্কের জটিলতার কারণেই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। হরিদেবপুরে অভিনেত্রী সুস্মিতা দাসের রহস্যজনক মৃত্যু। অভিনেত্রীর বাড়ি হলদিয়ায়, থাকতেন হরিদেবপুরে। সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত যেটা অনুমান, সম্পর্কের জটিলতার কারণেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত। আর এবার যে খবরে নজর রাখবো, বাড়ির মধ্যে দুই বোনকে কুপিয়ে খুন। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গুরুদাসপুরে। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই বোনের দেহ। অনুমান করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাদের। তবে কি কারণে খুন তদন্ত করছে ঢোলাহাট থানার পুলিশ। বাড়ির বারান্দায় দুই বোনের দেহ উদ্ধার, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এমনই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গুরুদাসপুরের ঘটনা, বাড়ির বারান্দায় উদ্ধার দুই বোনের দেহ। দক্ষিণ চব্বিশ পরগনা গুরুদাসপুরের ঘটনা, সেখানে বাড়ির বারান্দা থেকে উদ্ধার দুই বোনের দেহ। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, এখনো পর্যন্ত এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? কি কারণে খুন করতে হলো এত নৃশংসভাবে দুই বোনকে? একদমই যথেষ্ট নৃশংসভাবেই কিন্তু খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দুই বোনকে এবং এই খুনের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে, ঠিক কি কারণে খুন হয়েছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বা ইতিমধ্যে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢোলাহাট থানার পুলিশের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের তরফে প্রাথমিক যেমনটা অনুমান করা হচ্ছে, যেহেতু এই যে দুই বোন এরা অবিবাহিত ছিলেন এবং এদের মা বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন, বেশ কিছু সম্পত্তিও রয়েছে এবং বসতিও রয়েছে, সেখানে এই জায়গা জমি সংক্রান্ত পুরানো কোনো বিবাদের জেরেও কিন্তু খুন হলে হতে পারে, এটা পুলিশের প্রাথমিক অনুমান। তবে ঠিক কি কারণে খুন, পুরাতন কোনো শত্রুতা নাকি জায়গা জমি সংক্রান্ত বিবাদ, সেই বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ। আপাতত এই নৃশংস জোড়া খুনের ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পাথর প্রতিমার গুরুদাসপুর এলাকায়। ধন্যবাদ কোয়েল। কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে। বাড়ির মধ্যেই দুই বোনকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনা গুরুদাসপুরের ঘটনা। ফিরে এলাম বিরতির পর। ফের উত্তপ্ত শীতলকুচি। বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচি আবারও একবার খবরের শিরোনামে। এবারে লালবাজার গ্রামের ঘটনা ঘটেছে। কোচবিহারের বেসরকারি হাসপাতালে যিনি আহত অর্থাৎ পঞ্চায়েত প্রধান, তিনি চিকিৎসাধীন। ঠিক কি হয়েছে? শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গভীর রাতে দুষ্কৃতী হামলা ঘটেছে এবং এই ঘটনায় অভিযোগ বিজেপির দিকে। অনিমেষ রায় নামে ওই পঞ্চায়েত প্রধান, তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থার অবনতি ক্রমেই ঘটছিল এমন আমরা দেখেছি। গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে। পায়ে গুলি করা হয়েছে তাকে। শীতলকুচির লালবাজার গ্রামের ঘটনা।
এই ঘটনা সম্পর্কে আরো জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, যদিও অভিযোগের তীর বিজেপির দিকে? দেখো, গতকাল রাতে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের উপর আক্রমণের ঘটনা ঘটেছিল এবং সেই আক্রমণে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়, তার পায়ে গুলি লেগে তিনি কিন্তু গুরুতরভাবে আহত হন। এই মুহূর্তে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারাই কিন্তু তাদের দলীয় প্রধানের উপর আক্রমণ ছানিয়েছে। একই সাথে কিন্তু একেবারেই সকালবেলায় আজকে সেই দলীয় প্রধানকে দেখতে যখন কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি অর্থাৎ কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ যান, তিনি প্রধানকে দেখার পর একেবারেই কিন্তু সাংবাদিকদের সামনে স্পষ্টতভাবে জানান যে শীতলকুচি এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে এবং একই সাথে তিনি পুলিশকে জানান যে পুলিশ যেন দ্রুত ঘটনার তদন্ত করে। এবং এর পরপরই কিন্তু কোচবিহার জেলার যে আরেক বর্ষিয়ান তৃণমূল নেতা অর্থাৎ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও কিন্তু যান এবং যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু একেবারেই পোস্ট করেন যে তাদের দলীয় প্রধান তিনি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও কিন্তু আক্রান্তের পরিবার থেকে এখন পর্যন্ত তাদেরকে কে আক্রমণ করেছে, সেই আক্রমণের সঙ্গে বিজেপি জড়িত আছে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো রকম অভিযোগ করা হয়নি। তারপরেও কিন্তু ঘটনার পর থেকে গতকাল থেকেই পুলিশ কিন্তু সেই এলাকায় মোতায়েন রয়েছে এবং পুলিশ তদন্ত করার চেষ্টা করছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে কিন্তু পুলিশ একেবারেই স্পষ্টতই তদন্ত করছে। একটা বিষয় রবিউল, সেক্ষেত্রে বিজেপির কি বক্তব্য, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখন পর্যন্ত দেখো, যেহেতু আক্রান্তের পরিবারের তরফ থেকে বা আক্রান্তের মুখ থেকে কিন্তু স্পষ্টভাবে বিজেপি ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে কোনো দাবি করে অভিযোগ করা হয়নি এবং তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে কিন্তু সেভাবে কোনো অভিযোগ করা হয়নি। একেবারেই তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু আফসাভাবে এই অভিযোগটা করছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত থাকলেও থাকতে পারে। আর সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিজেপির তরফ থেকে এই ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ধন্যবাদ রবিউল, কথা বললাম আমাদের প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। ফের ভাইরাল কল রেকর্ড। দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ চট্টোপাধ্যায় চাকরির আশায় টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার, আর তারপর টাকা ফেরতের আবেদনে মহিলার ফোন বলে দাবি। কল রেকর্ডকে টুইট বিজেপি প্রার্থী হিরণের। কল রেকর্ডের অপর প্রান্তের গলা প্রাক্তন সাংসদ দেবের বলে দাবিও করেছেন হিরণ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দেব। কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আমরা শুনবো ঠিক কি রয়েছে ওই ভাইরাল অডিওতে। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা, একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। ঠিক, আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো। হিরণের দেওয়া কল রেকর্ড আপনারা শুনলেন, যদি অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। দেবের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক হিরণ। চাকরির আশায় টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার এবং টাকা ফেরতের আবেদনে মহিলার ফোন বলে দাবি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, হিরণ যে কল রেকর্ড দিয়েছেন সে তো আমরা শুনলাম, এক্ষেত্রে হিরণের ঠিক কি দাবি, কি স্পষ্ট করতে চাইছেন? দেখো, একেবারে কিন্তু 25শে মে রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগেই কিন্তু একের পর এক কল রেকর্ড ভাইরাল হতে শুরু করেছে। এবার যে হিরণের এক্স হ্যান্ডেল থেকে যে কল রেকর্ড পাওয়া গেল সেটা হচ্ছে একজন ব্যক্তি চাকরির জন্য 9 লক্ষ টাকা দিয়েছে, আর এই 9 লক্ষ টাকা দিয়েছে আর
সেই যে কল রেকর্ড, সেই কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং হিরণের এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু সেটা পোস্ট করেছেন। পাশাপাশি হিরণ যে এটা দাবি করছেন যে ওই যে মহিলা তিনি সাংসদ যে প্রাক্তন সাংসদ তথা দেবের সঙ্গে কথা বলছিলেন, আর এই ঘটনা যখন দেবকে জিজ্ঞাসা করা হয় তিনি কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে যান, তিনি কিন্তু অস্বীকার করেন যে না এরকম কোনো ফোন আমার কাছে আসেনি। এখন দেখার যে 25শে মে যে লোকসভা নির্বাচন রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেখানে যে একটা জোট টক্কর, সেই এই যে কল রেকর্ড বারে বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক কল রেকর্ড, সেটাকে কিন্তু হাতিয়ার করতে চলেছে বিজেপি, এটাই কিন্তু একটা অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ মধুসূদন, কথা বললাম আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। এবার আপনাদের শোনাবো হিরণ তিনি ঠিক কি অভিযোগ করেছেন আর পাল্টাই অভিযোগের জবাব দেব ঠিক কি দিয়েছেন। না দেখুন, এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না, আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে, সায়ন্তন বাবু বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি, সাংসদকে জানাবো এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই, আমার আই হ্যাভ নো আইডিয়া। শিরোনাম দুপক্ষের বক্তব্য, চাকরির জন্য 9 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এমনটাই দাবি, বিস্ফোরক দাবি করেছেন হিরণ। আর ভাইরাল হয়েছে দেবের কল রেকর্ড। কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা হিরণের। কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের বলে দাবি করেছেন হিরণ, যদিও অডিওর সত্যতা কথা অস্বীকার করেছেন দেব। এবং কল রেকর্ডকে ঘিরে জোর শোরগোল ঘাটাল মহকুমা জুড়ে। চাকরির আশায় টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার। দেবের বিরুদ্ধে বিস্ফোরক হিরণ চট্টোপাধ্যায়, চাকরির আশায় 9 লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা, তারপর সেই মহিলা চাকরি চাইছেন নয়তো টাকা ফেরতের আবেদন জানাচ্ছেন, সেই কল রেকর্ডই ভাইরাল হয়েছে এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি টুইট করেছেন সেই কল রেকর্ড। তবে এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনুবাবু, গোটা বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে হিরণের দেওয়া একটি কল রেকর্ড, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা চাকরি প্রার্থী তিনি টাকা দিয়েছেন এবং তিনি চাকরি চাইছেন এবং শেষ পর্যন্ত সাংসদ দেবের বলে একটি গলা দেওয়া হয়েছে, সেখানে তারও একটা উত্তর দেওয়া হয়েছে। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, হিরণ দাবি করছেন একটি চাকরি দেওয়ার নামে একটি র্যাকেট চলছে। কল রেকর্ডকে টুইট করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে বিস্ফোরক যে দাবি করেছেন হিরণ, তা নিয়ে কি বলতে চাইবেন? দেখুন, যবে থেকে তিনি তৃণমূলে আসতে চেয়েছিলেন, তৃণমূলের দরজা তার জন্য খোলা হয়নি, তবে থেকেই তিনি ব্যক্তিগত কুৎসা আক্রমণে নেমেছেন এবং এই রাজনীতির ময়দানে এই নির্বাচনে আমাদের প্রার্থীর কাছে গোয়ারান হার সুনিশ্চিত বুঝতে পেরে প্রথম থেকেই দেখছি তিনি নির্বাচন প্রচার কম করছেন, ব্যক্তি আক্রমণ সব থেকে বেশি করছেন। তিনি যে আক্রমণ করে যে অপবাদ ছড়াচ্ছেন, সেটা প্রমাণ করার দায়িত্ব তার। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে প্রকাশ্যে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়াটাও কিন্তু তারই উচিত। আর মানুষ কিভাবে আমাদের প্রার্থীকে গ্রহণ করেছে, সেটা 4 জুন যখন গণনা হবে তখনই বুঝতে পারবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে কথা বললাম এই বিষয়ে। একটি অডিও ভাইরাল হয়েছে, যেই অডিও হিরণ সে টুইট করেছেন। কল রেকর্ডকে টুইট বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেব। ফের ভাইরাল কল রেকর্ড।
আর এবার যে খবরে নজর রাখবো, ফের বরানগরে পোস্টার বিতর্ক। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পোস্টার এবং পোস্টারে লেখা লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। পাল্টা পোস্টার পড়েছে সায়ন্তিকা ব্যানার্জির নামেও। পোস্টারে লেখা অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। সব মিলিয়ে আবার পোস্টার বিতর্ক দেখতে পাচ্ছেন। যে দুটি পোস্টারের কথা উল্লেখ করলাম সেই দুটি পোস্টার, যেখানে বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পোস্টারে লেখা লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। আর পাল্টা পোস্টার পড়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামেও। পোস্টারে লেখা অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। ফের বরানগরে পোস্টার, একদিকে সজল ঘোষের নামে পোস্টার পড়েছে, অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার নামে পোস্টার পড়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। লেবুতলার গুন্ডা নয়, বরানগরে ঘরের মেয়েকেই চায়, এমনই পোস্টার পড়েছে বরানগরে। জয়ন্ত মজুমদার প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়ন্ত, আমরা দেখতে পাচ্ছি এই যে নির্বাচনের আবহে নানা রকম রাজনৈতিক তরজা জমে উঠেছে, যেমন অভিযোগ পাল্টা অভিযোগ, বক্তব্য পাল্টা বক্তব্য, মন্তব্য পাল্টা মন্তব্যর পর এবার পোস্টার তার পাল্টা পোস্টার পড়লো। একেবারেই তুমি যেটা বললে একেবারেই ঠিক, এবং সেই নিয়ে কিন্তু বরানগরের রাজনৈতিক চর্চা একেবারেই তুঙ্গে বলা যেতে পারে। সজল ঘোষ যেমনটা দাবি করেছেন যে তিনি একজন সমাজ বিরোধী, তৃণমূলের তৈরি করা যে সমাজ, সেই যে গুন্ডাবাজি সমাজ, তোলাবাজি সমাজ, সেই সমাজের তিনি বিরোধিতা করবেন এবং সেই সমাজের হয়ে যদি তাকে গুন্ডা হতে হয় তিনি কিন্তু সেই গুন্ডার রূপ ধারণ করবেন, এমনটাই কিন্তু দাবি করেছেন সজল ঘোষ। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে পোস্টার পড়েছে চায়, এই যে ঘরের মেয়ে কথাটা তৈরি করা হলো, কেন তৈরি করা হলো, বিজেপি তরফ থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। সেই সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন যবে থেকে লেবুতলার ছেলে শিয়ালদার কাউন্সিলর যবে থেকে বরানগরের ভূমিপুত্র হলো তবে থেকে সায়ন্তিকা ঘরের মেয়ে হয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যে সায়ন্তিকা বনাম সজল ঘোষ রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে বিজেপির আদর্শ, সজল ঘোষের যে আদর্শ গুন্ডামি করা, সেটাই তিনি তুলে ধরছেন। সব জবাব দেবে বাংলার মানুষ, এবং সেটাতে তিনি ভয় পায় না। তবে একটা আশ্চর্য বিষয় যেটা সায়ন্তিকা বারবার বলছেন যে বহিরাগত প্রবেশ করছে বরানগরে, বহিরাগত গুন্ডারা প্রবেশ করছে বরানগরে, সেটা দিয়ে ভোট হতে পারে। সেক্ষেত্রে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একই রকম ভাবে নেওয়া হবে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। এই পোস্টার বিতর্ক ঘিরে দুই প্রার্থী, একদিকে সজল ঘোষ আরেকদিকে সায়ন্তিকা চট্টোপাধ্যায়, তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ভূতলা পার্কের কাউন্সিলর বরানগরের ভূমিপুত্র হলো সেই দিনই সায়ন্তিকা বরানগরের ঘরের মেয়ে। ওনারা তো গুন্ডাই হবে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা, তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন, ভালো করছেন। সেক্ষেত্রে মানুষের শুনছে, মানুষ এটার বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না, তার জন্য 365 দিন কাজ করতে হয়। গুন্ডা মানে সে সমাজ বিরোধী। আমি বলছি আমি সমাজ বিরোধী, আমি তৃণমূলের তৈরি করা এই যে বকটুইয়ের সমাজ আমি তার বিরোধী, তোলাবাজির সমাজ আমি তার বিরোধী, গরু চুরির সমাজ আমি তার বিরোধী, হত্যা লীলার সমাজ, বিরোধীদের ওপর বুলডোজিং করার সমাজ আমি তার বিরোধী, ঘরের ভেতরে টাকার পাহাড় তৈরি করার যে সমাজ, চাকরি চুরি করার সমাজ, দিয়ে চুরি করার যে সমাজ আমি তার বিরোধী। হ্যাঁ, তাতে যদি আমায় সমাজ বিরোধী বলে কেউ, সেই সমাজ বিরোধী আখ্যা আমার গলায় মালার আকারে চলে। সায়ন্তিকা দেবী কবে বরানগরের ঘরের মেয়ে হল? ওদের স্লোগান ছিল বাংলা তার ঘরের মেয়েকেই চায়, কিন্তু এখন তো দেখছি যে মেয়ের উদ্দেশ্যে এই স্লোগানটা ছিল তার ঘরের লোকেরাই আর তার ঘরের। অনন্য একটা বিষয় লক্ষ্য করো, নির্বাচনী আবহে কিন্তু এই পোস্টার নিয়ে বিতর্ক কিন্তু অনেক জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। বরানগরে দেখলাম, এবার হাওড়ার ডোমজুর, সেখানেও কিন্তু পোস্টার নিয়ে অশান্তির ঘটনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টারে লেখা 25,000 ভোটে হারবে কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কল্যাণ ঘোষের নামে পোস্টার পড়েছে। লোকসভা নির্বাচনের আবহে একদমই পোস্টার নিয়ে এবার তরজা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাই তো অনন্যা? একদমই, ডোমজুড়েও পোস্টার নিয়ে ঝামেলা, ফের হাওড়ায় ডোমজুড়ে পোস্টার নিয়ে ঝামেলা।
এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়ায় পোস্টার পড়েছে, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার, এই নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকাল থেকেই বাজারের বিভিন্ন এলাকায় বাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক পোস্টার দেখে চাঞ্চল্য তৈরি হয়। ডোমজুর বাজারে দেখা যায় কল্যাণ ঘোষ, ডোমজুরের বিধায়ক এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির নামে পোস্টার, এবং পোস্টারে সরাসরি বলা হচ্ছে যে নির্বাচনে 25,000 ভোটে হারানো হবে, এবং প্রচারের নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। অর্থাৎ ঘরোয়া গোষ্ঠী কোন্দলের একটা প্রকাশ্য চলে আসছে, যে চারিদিকে পোস্টার এবং পোস্টারে ছেড়ে দেওয়া হচ্ছে ডোমজুর বাজার অঞ্চলে এবং কল্যাণ ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম পোস্টার একটা রাজনৈতিক সরগরম পড়ে গেছে। এলাকার চাঞ্চল্য তৈরি হচ্ছে। রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার দিয়েছে, কিন্তু নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস বৃন্দ। অর্থাৎ রাজনৈতিক পন্থা শুরু হয়ে গেছে ডোমজুর বিধানসভা, এবং লোকসভাটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ডোমজুরে পোস্টার ঘিরে ঝামেলা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে, খড়গপুরেও জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে আজ জোড়া সভা মমতার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, প্রত্যেক দিনের মতোই ভোটের প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, এবং তার আজকের কর্মসূচির সম্পর্কে একটু ডিটেলে তোমার কাছে জানতে চাইবো। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দুটি কর্মসূচি রয়েছে। হ্যাঁ দেবজ্যোতি, বলো। যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের জানিয়ে রাখি, ভোট প্রচারে আজ জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা অনন্যা বলছিল, ঘাটালের দাসপুরে দেবের সমর্থনে সভা মমতার, এবং ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সেখানেও জনসভা করবেন, পরে খড়গপুরে রোড শো। একাধিক জায়গায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, একদিকে দাসপুর, অন্যদিকে খড়গপুর, গোপীবল্লভপুরে সেখানেও মুখ্যমন্ত্রী ভোট প্রচারে আজ যাবেন। জোড়া সভা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জোড়া সভা করবেন, আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তারও আজকে জোড়া জনসভা রয়েছে। ভোট প্রচারে আজ জোড়া সভা মমতার, একদিকে দাসপুর, অন্যদিকে খড়গপুর, গোপীবল্লভপুরের সভা মুখ্যমন্ত্রীর। যোগাযোগ করেছি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, জানতে চাইছিলাম নির্বাচনী কর্মসূচি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কি রয়েছে, একটু ডিটেলে। দেখো, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কালীপদ সরেনের সমর্থনে ঝাড়গ্রামে গজকুমলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি রয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কর্মসূচি রয়েছে ঘাটালে, সেখানে দেবের সমর্থনে তিনি জগন্নাথপুরে সভা করবেন, এবং তৃতীয় সভাটি রয়েছে জুনমালিয়ার সমর্থনে মেদিনীপুরে, এবং সেখানে তৃণমূল নেত্রী বিকেল 4টার সময় সভা করবে। অর্থাৎ গতকাল পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুটি করে সভা করছেন। নির্বাচন যত এগিয়ে আসছে তেমনি কিন্তু নির্বাচনের প্রচারে ঝাঁঝও বাড়ানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 3টি কর্মসূচি রয়েছে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আজ ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলি ও তমলুকে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনেও সভা করবেন, অন্যদিকে তমলুকে দেবাংশুর সমর্থনে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ভোট প্রচারে আজ জোড়া সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জির সমর্থনে, অন্যদিকে দেবাংশুর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছে। কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধনেখালি মাঠে একটি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 1টার সময় সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে প্রচার করবেন। এবং দ্বিতীয়টি দেবাংশুর সমর্থনে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন, এবং দুপুর 2টোর সময় এই রোড শো করার কথা রয়েছে। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পূর্ব মেদিনীপুরের 2টি আসন, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কাঁথিতে সভা করেছেন এবং রোড শো করেছেন, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু পূর্ব মেদিনীপুর সহ ঝাড়গ্রাম যেমন জঙ্গলমহলকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বেশ কয়েকটি জায়গাতেও কিন্তু আগামীকাল নির্বাচনের শেষ প্রস্তুতি। এই জায়গাতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই 2 থেকে 3টি করে কর্মসূচি করছেন। ধন্যবাদ তোমার দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।
কলকাতায় মেগা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেগা রোড শো করেই নির্বাচনী প্রচার শেষও করবেন তিনি। 30শে মে দক্ষিণ কলকাতায় প্রায় 8 কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যাদবপুর থানা থেকে আলিপুর দমকল অফিস পর্যন্ত রোড শো করবেন তিনি। 27শে মে উত্তর কলকাতায় 3 কিমি রোড শো করবেন মমতা ব্যানার্জি। কলকাতায় মেগা রোড শো মমতা ব্যানার্জির। বিভিন্ন জায়গায় রোড শো রয়েছে তার। কলকাতায় 3 কিমি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। মেগা রোড শো করে ভোট প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে আলিপুর হাওয়া অফিস অবধি রোড শো রয়েছে তার। 30শে মে দক্ষিণ কলকাতায় 8 কিমি রোড শো করবেন মুখ্যমন্ত্রী। যাদবপুর থানা থেকে রোড শো করবেন মমতা। জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় 29শে মে মেটিয়াবুরুজে নির্বাচনী সভা করবেন। এই সভায় অভিষেক ব্যানার্জিও থাকবেন বলে খবর। 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট রয়েছে, আর সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করতে চলেছেন। মেটিয়াবুরুজে নির্বাচনী সভা করবেন। 29শে মে মেটিয়াবুরুজে নির্বাচনী সভা অভিষেকের কেন্দ্রে মমতা ব্যানার্জির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29শে মে মেটিয়াবুরুজে নির্বাচনী সভা মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই এই মেটিয়াবুরুজ বিধানসভা। 29শে মে এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে সূত্রের খবর। আগামী 1 জুন ডায়মন্ড হারবারে নির্বাচন রয়েছে, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় 29শে মে মেটিয়াবুরুজে নির্বাচনী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিবেশ। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের 4টি জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি। পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের তরফে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। 23শে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। 23শে মে নিম্নচাপের সম্ভাবনা, সাইক্লোন রেমালের সম্ভাবনা। রবিবার পর্যন্ত এইরকম ভাবেই অস্বস্তিকর একটা পরিবেশ, এবং যেমনটা দেখা যাচ্ছে প্রতিদিন করে একটু একটু করে তাপপ্রবাহের যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে, যথেষ্ট অস্বস্তিকর, এবং এই অস্বস্তিকর পরিস্থিতি রবিবার অবধি চলবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 4টি জেলায়। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিবেশ থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মধ্যবর্তী বৃষ্টির জন্য স্বস্তি পেয়েছিল বাসিন্দারা, কিন্তু আবারও ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একদমই, এবং ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল, 40-এর উপরে চলে গেছিল আবহাওয়া, এবং সেই একই পরিস্থিতির দিকেই আমরা এগোচ্ছি বোঝা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যে পরিস্থিতি কিছুদিন আগেই হয়েছিল, মাঝে বৃষ্টি, আবারও কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি। একেবারে মধুমন্তী, আগামী রবিবার পর্যন্ত এই অস্বস্তিকর পরিবেশ জারি থাকবে, এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আবারও 40 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের পর থেকে ধীরে ধীরে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এবং কালিম্পং এবং দার্জিলিং এ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেই নিয়ে এখনো আশঙ্কায় রয়েছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে সেটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে আগামী 24 থেকে 31শে মের মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অতিক্রম করার একটি সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।